পারস্য উপসাগর এবং আরব উপদ্বীপ এই অঞ্চলটি সম্পূর্ণ বৈপরীত্যে ভরা। এখানে মাটির নিচে তেলের খনি রয়েছে, অনেকের মাটির নিচে গ্যাস রয়েছে, কিন্তু ওপরে কিন্তু মিঠা পানির জন্য হাহাকার চলে। এখানে কোনো নদী নেই হ্রদ, এবং বৃষ্টিপাতের হারও খুব নগণ্য। তবে এই রুক্ষ বালুচরে বা দুবাইয়ের মতো এত ঝকঝকে শহর কিন্তু দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ডিস্যালিনেশন ওয়াটার প্ল্যান্টের মাধ্যমে। অর্থাৎ তারা সমুদ্রের লোনা পানিকে মিঠা পানি হিসেবে রূপান্তর করে ব্যবহার করে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে যে জিনিসটা সবার মনোযোগ আকর্ষণ করেছে সেটি হচ্ছে এই যে এই ডিসিলেশন প্ল্যান্টগুলো এখন যুদ্ধ কৌশলের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। 9 দিনের এই সংঘাতে বাহরাইন অভিযোগ করেছে যে তাদের একটি ডিস্যালিনেশন কেন্দ্র অর্থাৎ পানি শোধনাগার কেন্দ্র ড্রোন হামলা করেছে ইরান। অন্যদিকে পাল্টা হামলার শিকার হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মাধ্যমে, এবং ইরান দাবি করেছে যে তাদের কেশম দ্বীপের প্ল্যান্টে হামলা করা হয়েছে। এই পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু একটা চরম একটা বাস্তবতা সামনে নিয়ে এসেছে। সে বাস্তবতা কি? সেই বাস্তবতাটা হচ্ছে এই যে পারস্য উপসাগরে ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো এখন কেবল পানির কল নয় বা পানির উৎপাদন কেন্দ্র নয়, বরং এগুলো একটি ভূরাজনৈতিক দাবার গুটি হিসেবে পরিণত হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক আরব সেন্টারের মতে বিশ্বের মোট পানি শোধন সক্ষমতার 60% হচ্ছে এখন জিসিসি দেশগুলোর রয়েছে। জিসিসি দেশগুলোতে আপনি অবাক হয়ে যাবেন, পানির যখন কল ছাড়ে তার বেশিরভাগই আসলে পরিশোধিত পানি, তা মিঠা পানি নয়, সমুদ্রের জল থেকে পরিশোধিত পানি। কুয়েতের প্রায় 90% এমন পানি, ওমানের 86%, সৌদি আরবের 70% পানি আসে এই ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। সংযুক্ত আরব আমিরাতে নির্ভর প্রায় 42%। তাহলে এই প্ল্যান্টগুলো যদি কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায়, তার মানে পুরোটা একটা দেশ স্থবির হয়ে যাবে। যেটা আমি আগেও বলেছিলাম, যদি ইরান যদি চায় যে বিনা যুদ্ধে বিনা মিসাইলে তারা জয়লাভ করবে, এই ডিস্যালিনেশন প্ল্যান্টে যদি তারা কেউ আক্রমণ করে তাহলে কিন্তু বিশাল বড় একটা বিপত্তি হতে পারে। তবে এখানে একটা প্রশ্ন, যে ইরানেরও কিন্তু ডিস্যালিনেশন প্ল্যান্ট রয়েছে, তাই সে কিন্তু নিজের স্বার্থে সেখানে আক্রমণ করতে পারে না। এই ডিস্যালিনেশন প্ল্যান্টের সবচেয়ে বড় বিনিয়োগকারী হলো সৌদি আরব। তারা এককভাবে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি বিনিয়োগ করেছে পানি উৎপাদনে, এবং তাদের ভিশন 2030 অনুযায়ী তারা সেখানে বলেছে যে তারা $80 বিলিয়ন বিনিয়োগ করবে এই ডিস্যালিনেশন প্রজেক্টে। তাদের লক্ষ্য 2025 সালের মধ্যে দৈনিক মিঠা পানি উৎপাদন সক্ষমতা তারা যেন 8.5 মিলিয়ন ঘনমিটারে নিয়ে যায়। এখানে ডিস্যালিনেশন মানে কিন্তু হচ্ছে ডিস্যালিনেশন শুধু না, এখানে কিন্তু ডিস্যালিনেশনের সাথে জ্বালানি অর্থনীতি জড়িত। কারণ এই বিপুল পরিমাণ পানি শোধন করতে যে বিদ্যুৎ লাগে তা আসে দেশের উৎপাদিত তেল এবং গ্যাস থেকে। তাহলে তেল এবং গ্যাস যদি না থাকে তাহলে বিদ্যুৎ থাকবে না, এবং বিদ্যুৎ যদি না থাকে তাহলে এই ডিস্যালিনেশন প্রজেক্টগুলো চলবে না, এবং মানুষের নিত্য প্রয়োজনীয় পানীয় আর থাকবে না। তবে এই প্রযুক্তির একটা অন্ধকার দিক আছে, সেটি আমি যেটা বলতে চাই, এই প্রযুক্তির জন্য প্রচুর এনার্জি বা জ্বালানি শক্তি খরচ হয় এবং কার্বন নিঃসরণ ঘটে। এছাড়া সমুদ্র পানি থেকে পানি তোলার পর যখন লবণ আলাদা করা হয় তখন অতি ঘন বর্জ্য তৈরি হয়, যা ব্রাইন নামে পরিচিত, এবং এটা সমুদ্রে ফেলা হলে তখন সমুদ্রে তার একটা নেতিবাচক প্রভাব রয়েছে, বিজ্ঞানীরা যেটাই মনে করেন। এবং তারা মনে করেন যে জলবায়ু পরিবর্তন এই যুগে যদি তৃষ্ণা মেটাতে চায় গালফ কোঅপারেশনের মানে জিসিসি কান্ট্রিগুলো, উপসাগরীয় দেশগুলো, তবে তাদের আসলে ডিস্যালিনেশন প্রজেক্ট ছাড়া অন্য কোনো আসলে বিকল্প নেই। এবং সবসময় যেটা বলতে হয় যে পারস্য উপসাগরের যে আধুনিক এই রাষ্ট্রগুলো তাকিয়ে আছে, তাদের এই টিকিয়ে রাখার কারিগর হলো এই ডিস্যালিনেশন প্রজেক্ট, অর্থাৎ পানি শোধনের পানি শোধনের কেন্দ্রগুলো। যুদ্ধের ধোঁয়া আর ড্রোন হামলার খবরে একটি বাস্তবতা স্পষ্ট, যে আগামীর পৃথিবীতে পানি তেলের চেয়েও দামি হবে এবং কৌশলগত সম্পদে পরিণত হবে। অর্থাৎ ওয়াটার বিকাম অ্যান স্ট্র্যাটেজিক পাওয়ার ফর এ নেশন। এবং মরুভূমির এই বুকে শুধু লড়াই করারই মূল উদ্দেশ্য নয়, বরং অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু মিঠা পানি দরকার। আর এই মিঠা পানিরই একটা অন্যতম ক্ষেত্র হচ্ছে ডিস্যালিনেশন প্রজেক্ট এবং পানি শোধনাগার প্রকল্প বা প্ল্যান্টগুলো। আর এই প্ল্যান্টগুলো যদি কোনো দেশ হারিয়ে যায় বা কোনো দেশ যদি নিরাপদ পানির ব্যবস্থা করতে না পারে, তবে তার যত মিসাইলই থাকুক না কেন, কার্যত সে অচল একটি দেশে পরিণত হবে, যে তার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এবং একটি ব্যর্থ রাষ্ট্র।